নির্দিষ্টকরণ বিল গ্রহণের মধ্য দিয়ে সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট কাল থেকে কার্যকর। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর 10 বছরের সশ্রম কারাদণ্ড। চট্টগ্রাম 4 আসনে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রতিবাদে সীতাকুণ্ড মহাসড়ক অবরোধ। বিশ্বকাপের শেষ 16-য় ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, বিদায় জার্মানির, রাতে ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। নির্দিষ্টকরণ বিল উত্থাপনের মধ্য দিয়ে জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট, যা অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে কার্যকর হবে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্দিষ্টকরণ বিল 2027 পাশের জন্য সংসদ উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর রাজস্ব ঘাটতি 2,43,000 কোটি টাকা। এ নিয়ে বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। মঙ্গলবার বেলা 11টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে শুরু হয় 30 জুন 2027-এর সমাপ্য অর্থবছরের জন্য জাতীয় বাজেট পাশের কার্যক্রম। নতুন বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরির দাবি সংসদে উত্থাপন করেন। উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। তবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রায় 42,500 কোটি টাকার মঞ্জুরির দাবি ব্যতীত প্রত্যেকটি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলসহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে ছাঁটাই প্রস্তাবগুলো বাতিল হতে থাকলে অধিবেশনের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলের পক্ষ থেকে পরবর্তী ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাহারের দাবি জানান। 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। আলোচনা শেষে স্পিকার মঞ্জুরির দাবিগুলো কণ্ঠভোটে দিলে সেগুলো একে একে সংসদে গৃহীত হয়। হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে অর্থমন্ত্রী সর্বোচ্চ 9,38,000 কোটি টাকা ব্যয়ের অনুমোদন নিতে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে দেশের জাতীয় বাজেট বাস্তবায়নের যাত্রাকে স্বাগত জানান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটের কিছু কিছু বিষয়ে সাধুবাদ জানালেও এই বাজেট অবাস্তবায়নযোগ্য, অস্বচ্ছ ও অপরিকল্পিত বলে মন্তব্য করেছে বিরোধী দল। বিকেলে বাজেট পাশ হওয়ার পর সংসদ ভবনের প্রবেশ মুখে এমন প্রতিক্রিয়া জানান বিরোধী দলীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখছি না। সবাই বলছেন ব্যাংকিং খাত অত্যন্ত ভঙ্গুর। 9,000 কোটি টাকা 10,000 কোটি টাকা ছাপানো হয়েছে, একটা ব্যাংকেই শুধু 9,000 কোটি টাকা দেওয়া হয়েছে কয়েকদিন। বলা হচ্ছে 7.5% আপনারা মুদ্রাস্ফীতি নামিয়ে আনবেন। এইরকম টাকা ছাপিয়ে যদি আপনারা ব্যাংক লোন দেন, নিজেরা লোন নেন, 12% সুদে নিচ্ছেন, আপনার বেসরকারি যে সমস্ত বিজনেস সেক্টরগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে এই ব্যাংক লোনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আপনি মূল্যস্ফীতি কীভাবে 7%, 7.5 রাখবেন, এটা কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। যে মেজর বিষয়গুলো সেইগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়নি, এক্ষেত্রে আমাদের যে বিষয় এই আপত্তিটা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে 10 বছর। একই সাথে 6 জনকে হত্যাসহ অন্য 5টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই রায় ঘোষণা করেন। সাজা বৃদ্ধি চেয়ে আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর, আর সাজা প্রত্যাখ্যান করেছে ইনুর পরিবার। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ আনা হয়েছিল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা উপলক্ষে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। রায় ঘোষণার আগ মুহূর্তে এজলাসের কাঠগড়ায় নেওয়ার সময় হাসানুল হক ইনুকে কিছুটা উত্তেজিত দেখা যায়। রায় ঘোষণার সময় এজলাসে ইনুর স্ত্রী এবং ছেলে ছাড়াও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। রায়ে জাসদ সভাপতিকে 3, 6 এবং 7 নম্বর অভিযোগে 10 বছর করে কারাদণ্ড এবং 6 ও 7 নম্বর অভিযোগে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া 1, 2, 4, 5 ও 6 জনকে হত্যার 8 নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইনুকে খালাস দেয় ট্রাইব্যুনাল। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি উচ্চ আদালত থেকে, প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব এবং আমরা বিশ্বাস করি যে সেগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। ট্রাইব্যুনাল সাক্ষী, অডিও, ভিডিও সহ তথ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে না পারায় কম সাজা এবং 5টি অভিযোগ থেকে আসামিকে খালাস দিয়েছেন বলে মনে করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে যথাযথ রায় দিতে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে হাসানুল হক ইনুকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে রায় প্রত্যাখ্যান করেন তার স্ত্রী। ৭১ সালে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, ইউনূস সরকার সেই ট্রাইব্যুনালকে ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালে ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিচার করছে এবং রায় প্রদান করছে। এটাকে আমরা মনে করি আইনের নিকৃষ্টতম অপব্যবহার এবং নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। গত বছরের 2 নভেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। ফলে এই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না। গত 15 জুন আপিলের শুনানি শেষে রায়ের জন্য 30 জুন দিন ধার্য ছিল আপিল বিভাগ। ঋণ খেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত 18 জানুয়ারির বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে চট্টগ্রাম 4 আসনে। আর বাদী পক্ষের আইনজীবী বলেছেন, প্রচলিত নিয়মে ভোটে যে প্রার্থী দ্বিতীয় হয়েছেন ইসি তাকে বিজয়ী ঘোষণা করতে পারেন। এদিকে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে তার অনুসারীরা। দুপুর থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় তারা আসলাম চৌধুরীর
প্রার্থিতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ ও সড়কে অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেছেন, কালেমা খচিত পতাকা নিয়ে শোডাউন কারা করেছে তা খতিয়ে দেখছে সরকার। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এটা সরকার কগনিজেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই, বরং এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবেন। শেষ প্রশ্নটা আমরা এখনো এইগুলো তো বুঝতেই পারছেন এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না। সেটা কিন্তু খতিয়ে দেখার প্রশ্ন আছে এবং এটা যেহেতু এত ওয়াইড স্প্রেড ভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারবো। মূল্যস্ফীতির কথা মাথায় রেখে 2026-27 অর্থ বছরের সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় গভর্নর মোস্তাকুর রহমান জানান, ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে কঠোর ভূমিকায় থাকবে কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণা করে তিনি বলেন, নীতি সুদ হার 10% না অপরিবর্তিত রাখা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.8%, আর সরকারি খাতে 21.8% হবে বলেও আশা করেন তিনি। এ সময় গভর্নর বলেন, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ইসলামী ব্যাংকের ব্যাপারেও আইনের বাইরে কিছু করা হবে না বলে জানান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো সহ সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক রয়েছে বলে অবহিত করেন গভর্নর। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।